Hello friends, I am MD Harun Rashid and it's your YouTube channel Harun Biozone. Today, in this video I will discuss about eukaryotic cell, plant cell, animal cell and detailed structure of plasma membrane. From the chapter Cell, the Unit of Life, class 11, special for NEET and other competitive exams. তো আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11 এর যে কোষ চ্যাপ্টার রয়েছে সেই কোষ চ্যাপ্টার থেকে কোষ পর্দার গঠন এবং ইউক্যারিওটিক সেলের প্ল্যান্ট সেল অ্যানিমাল সেল সম্পর্কে ডিটেল আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি। ফার্স্ট হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল, তো ইউক্যারিওটিক কথা না, ইউ মানে হচ্ছে অ্যাডভান্স অ্যান্ড ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তো যে আদর্শ নিউক্লিয়াস যেগুলি কোষের মধ্যে থাকবে, ইউ মানে হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স মানে হচ্ছে যেখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, প্লাজমা এবং নিউক্লিওলাস যেখানে থাকছে সেটা হচ্ছে আদর্শ নিউক্লিয়াস। ইউক্যারিওটিক সেল মানে একটা আদর্শ নিউক্লিয়াস যে কোষের মধ্যে থাকছে সেটা ইউক্যারিওটিক সেল। দ্য ইউক্যারিওটিক সেল ইনক্লুডস অল প্রোটিস্ট। প্রোটিস্টটা হচ্ছে কি ইউনিসেলুলার eukaryotic cell, plant cell, animal cell and fungi cell. In eukaryotic cell, there is an extensive compartmentalization of cytoplasm through the presence of membrane bound organelles. তাহলে একটা ইউক্যারিওটিক সেলকে যখন তুমি দেখছো, এখানে বিভিন্ন সেল অর্গানসগুলো কী করছে, সাইটোপ্লাজমকে বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করে দিচ্ছে। ইউক্যারিওটিক সেলস possesses an organized nucleus with nuclear envelope. তাহলে ইউক্যারিওটিক সেলে কী রয়েছে, একটা অর্গানাইজড নিউক্লিয়াস রয়েছে মিডলে এবং তার কী রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস এবং নিউক্লিয় ছিদ্র রয়েছে। In addition, eukaryotic cells have variety of complex locomotory and cytoskeletal structure. এখানে বিভিন্ন ধরনের লোকোমোটরি অর্গান রয়েছে, যেমন তোমার সাইটোসিস রয়েছে, সাইটোপ্লাজমের মুভমেন্ট রয়েছে এবং লোকোমোটরি অর্গান মিনস এখানে ফ্লাজেল্লা থাকতে পারে। তারপর হচ্ছে সাইটোস্কেলেটন মানে তোমার মাইক্রোটিউবুল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রোফিলামেন্ট নিয়ে গঠিত সাইটোস্কেলেটন। দেয়ার জেনেটিক মেটেরিয়াল ইজ অর্গানাইজড ইন্টু ক্রোমোজোমস। তো তাদের নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে, যেটা জেনেটিক মেটেরিয়াল থাকে সেটা কী করছে, ক্রোমোজোম তৈরি করছে। অল ইউক্যারিওটিক সেলস আর নট আইডেন্টিক্যাল। তাহলে সমস্ত ইউক্যারিওটিক সেল কিন্তু একই রকম নয়। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেলস আর ডিফারেন্ট অ্যাজ দ্য ফর্মার পয়েজেস সেল ওয়াল, প্লাস্টিড, লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল হুইচ আর অ্যাবসেন্ট ইন অ্যানিমাল সেল। তো প্ল্যান্ট এবং অ্যানিমাল সেলের মধ্যে পার্থক্য হচ্ছে কি প্রেজেন্স অফ সেল ওয়াল। প্ল্যান্ট সেলের মধ্যে কী রয়েছে, সেল ওয়াল রয়েছে। প্ল্যান্ট সেলের মধ্যে লার্জ ভ্যাকুয়াল রয়েছে এবং প্ল্যান্ট সেলের মধ্যে কী রয়েছে, প্লাস্টিড রয়েছে, প্লাস্টিড রয়েছে, যেগুলো তোমার অ্যানিমাল সেলের মধ্যে থাকে না। অন দ্য আদার হ্যান্ড, অ্যানিমাল সেল হ্যাভ সেন্ট্রিওলস হুইচ আর অ্যাবসেন্ট অলমোস্ট অল প্ল্যান্ট সেল। দ্য প্ল্যান্ট সেলের মধ্যে কী থাকে, সেন্ট্রিওল থাকছে, যেটা অ্যানিমাল সেলে অ্যাবসেন্ট থাকে। চলো আমরা একটা ডিফারেন্সের মাধ্যমে দেখে নিই। তাহলে প্ল্যান্ট সেল হচ্ছে লার্জার দেন অ্যানিমাল সেল। প্ল্যান্ট সেলের আকারটা অ্যানিমাল সেল থেকে বড় হয়, usually smaller than plant cell. 2 number point, cell wall present in addition to plasma membrane consists of middle lamellae, primary secondary wall. এদের সেল ওয়াল রয়েছে, সেই সেল ওয়ালের মধ্যে প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল অ্যান্ড মিডল ল্যামেল্লা থাকবে, প্রাইমারি সেকেন্ডারি সেল ওয়াল। কিন্তু এদের ক্ষেত্রে সেল ওয়াল, মিডল ল্যামেল্লা, প্রাইমারি সেকেন্ডারি সেল ওয়াল কিছু থাকবে না, অ্যাবসেন্ট থাকবে। 3 নম্বর হচ্ছে প্লাজমা ডেসমাটা প্রেজেন্ট। প্লাজমা ডেসমাটা হচ্ছে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, যেখানে তোমার হচ্ছে দুটো পাশাপাশি অবস্থিত সেলের মধ্যে যে কমিউনিকেশন, তাকে প্লাজমা ডেসমাটা বলা হয়ে থাকে। কিন্তু প্লাজমা ডেসমাটা অ্যাবসেন্ট ইন অ্যানিমাল সেল। Chloroplast present in plant cells that help in photosynthesis, storage, okay, and formation of different color in plant. But chloroplast absent in animal cell except euglena and chrysamoeba.
এই দুটো প্ল্যান্টের মিক্সোট্রপিক নিউট্রিশন দেখতে পাওয়া যায় যেখানে ক্লোরোপ্লাস্ট থাকে। ভ্যাকুল, তাহলে এক্ষেত্রে ভ্যাকুল হচ্ছে লার্জ ভ্যাকুল এবং সেটা কি লার্জ ভ্যাকুল কোষের মধ্যে অবস্থান করায় অন্যান্য কোষ সংজ্ঞানুগুলো পরিধির দিকে অবস্থান করে, এটাকে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলে। কিন্তু এখানে কি ভ্যাকুল থাকতেও পারে আবার নাও থাকতে পারে, থাকলে খুব ছোট হবে। টোনোপ্লাস্ট প্রেজেন্ট অ্যারাউন্ড ভ্যাকুল, তাহলে এই ভ্যাকুলের বাইরের দিকে যে আবরণ সেটাকে টোনোপ্লাস্ট বলা হয়, কিন্তু এখানে টোনোপ্লাস্ট অ্যাবসেন্ট। 7 নম্বর সেন্ট্রিওল অ্যাবসেন্ট এক্সেপ্ট মোটাইল সেল অফ লোয়ার প্ল্যান্ট, তাহলে কিছু লোয়ার প্ল্যান্ট চলনের সক্ষম কোষ ছাড়া উদ্ভিদ কোষের মধ্যে সেন্ট্রিওল অ্যাবসেন্ট থাকে, কিন্তু প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিওল প্রেজেন্ট থাকে। 9 নম্বর হচ্ছে লাইসোজোম আর রেয়ার, এর ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে লাইসোজোম থাকে না বললেই চলে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে লাইসোজোম থাকবে। 10 নম্বর হচ্ছে স্টোরেজ ম্যাটেরিয়াল ইজ স্টার্চ গ্রেন, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে স্টোরেজ ম্যাটেরিয়াল হলো স্টার্চ গ্রেন, যেখানে প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে গ্লাইকোজেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্ল্যান্ট এবং অ্যানিমাল সেলের মধ্যে পার্থক্য। চলো এবার পুরো ডিটেল স্ট্রাকচার প্লাজমা মেমব্রেনে আমরা আলোচনা করি। তো সেল মেমব্রেন বা কোষ পর্দা হচ্ছে লিভিং সেমি পারমিয়েবল অর্ধবেদ্য, present in all organisms, okay, all type of organism contain this plasma membrane. The plasma membrane produced from cytoplasm, and it is discovered by Nageli and Kramer, 1855। প্রথম পর্যবেক্ষণ করেছিল কে? নাগেলি অ্যান্ড ক্র্যামার। পরে প্লয়ি কোষ পর্দা এবং নেমিং করেছিল প্লোয়ি ইন দ্য ইয়ার 1931। তাহলে কোষ পর্দা হচ্ছে একটা লিভিং অবজেক্ট, সেমিপারমিয়েবল অর্ধবেদ্য এবং প্রডিউস ফ্রম সাইটোপ্লাজম থেকে তৈরি হয়, যা সমস্ত কোষে সব ধরনের কোষে প্লাজমা পর্দা থাকবে। প্লাজমা পর্দা প্রথম অবজারভেশন করেছিল নাগেলি অ্যান্ড ক্র্যামার এবং নামকরণ করেছিল প্লোয়ি। দ্য ডিটেইলড স্ট্রাকচার অফ দ্য প্লাজমা স্টার্টেড অনলি আফটার দ্য অ্যাডভেন্ট ইলেকট্রন মাইক্রোস্কোপ। 1950 খ্রিস্টাব্দে যখন নল অ্যান্ড রুস্কা আবিষ্কার করেছিল, তারপরে আমরা এর ডিটেল স্ট্রাকচার জানতে পারি। মিনহোয়াইল আর্থিকভাবে কেমিক্যাল স্টাডিজ অন দ্য সেল মেমব্রেন স্পেশালি ইন হিউম্যান রেড ব্লাড সেল, তারপর আমরা এই যে রেড ব্লাড সেল লোহিত রক্তকণিকার যে কোষ পর্দা রয়েছে সেই কোষ পর্দার গঠনটা আমরা জানতে পারি সেই ইলেকট্রন মাইক্রোস্কোপে যখন 1950 খ্রিস্টাব্দে। পরে দ্য সায়েন্টিস্ট টু ডিডিউস দ্য পসিবল স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন, এবং সায়েন্টিস্টরা কি করতে পেরেছিল? প্লাজমা মেমব্রেনের একটা পসিবল স্ট্রাকচার তৈরি করতে পেরেছিল। দ্য স্টাডিজ শো দ্যাট সেল মেমব্রেন ইজ মেইনলি কম্পোজড অফ লিপিড অ্যান্ড প্রোটিন। যেমন ধরে নাও তুমি যদি এই লোহিত রক্তকণিকাকে ধরো, লোহিত রক্তকণিকার মধ্যে 52% প্রোটিন, এখানে রয়েছে 52% প্রোটিন থাকে, এবং 40% লিপিড থাকে, 40% লিপিড। এবার লিপিডের মধ্যে কারা থাকে? ফসফোলিপিড, ফসফোগ্লিসারাইড, ফসফোগ্লিসারাইড ফসফোলিপিড থাকছে, ফসফোগ্লিসারাইড থাকছে, তারপর যে গ্লাইকোলিপিড থাকছে, স্টেরল থাকছে। স্টেরলের মধ্যে রয়েছে কোলেস্টেরল, গ্লাইকোলিপিড, এসব বাকি অংশটা হচ্ছে 8% তোমার কার্বোহাইড্রেট নিয়ে এই আরবিসির কোষ পর্দা তৈরি। দ্য মেজর লিপিড আর ফসফোলিপিড দ্যাট আর অ্যারেঞ্জড ইন বাইলেয়ার। তাহলে দেখতে পাচ্ছ এখানে দুটো লেয়ার অবস্থান করেছে। এই বাইলেয়ার হচ্ছে তোমার কি আরবিসির স্ট্রাকচার।
Also, lipids are arranged within the membrane with the polar head. তাহলে এই যে লিপিড লেয়ার, ফসফোলিপিড বাইলেয়ারটা রয়েছে, এর মধ্যে এইটুকু জায়গা হচ্ছে পোলার হেড। এইটুকু জায়গা হচ্ছে, এখানে স্ট্রাকচারটা ঠিক দেয়নি এখানে, এটা হচ্ছে পোলার হেড। এই যে এটা হচ্ছে পোলার হেড। পোলার হেড মানে হচ্ছে এটা হাইড্রোফিলিক, যেখানে তোমার একটা ফসফেট গ্রুপ থাকে। এই ফসফেট গ্রুপ থাকার জন্য এটা হচ্ছে পোলার হেড গ্রুপ। পোলার হেড গ্রুপ থাকলে এটা হাইড্রোফিলিক। কারণ কেন হাইড্রোফিলিক? কারণ এখানে হাইলি ইলেকট্রোনেগেটিভ ফসফেট গ্রুপ রয়েছে। আর এটা হচ্ছে লং হাইড্রোকার্বন চেন। এই লং হাইড্রোকার্বন চেন হচ্ছে কি হাইড্রোফোবিক, কারণ এখানে নো পোলারিটি, হাইড্রোজেন ও কার্বন স্যাটিসফাই ফর্মে থাকে। টুয়ার্ডস দ্য আউটার সাইড, তাহলে হাইড্রোফিলিক রিজিয়নটা কোথায় থাকছে? বাইরের দিকে থাকছে, জলের সংস্পর্শে। কিন্তু হাইড্রোফোবিক লং হাইড্রোকার্বন চেন, ফ্যাটি অ্যাসিডের যে চেনটা রয়েছে সেটা থাকছে ভিতরের দিকে, জল থেকে দূরে সরে। This ensure that the non-polar tail of saturated hydrocarbon is protected from the aqueous environment. তাহলে এই যে লং হাইড্রোকার্বন চেনটা, এটা কোথায় রয়েছে দেখো? ভিতরের দিকে পোর্শন রয়েছে, এবং হাইড্রোফিলিক হেডটা বাইরের দিকে রয়েছে। In addition to phospholipid, membrane also contain cholesterol. Cholesterol maintain the lipid integrity of the lipid integrity. এটি কোষ পর্দা। সে কোষ পর্দার আবিষ্কারের ঘটনা কি? ফার্স্ট হচ্ছে ওভারটন। প্রথম ওভারটন কি করলো তোমার 1902। প্রথমে বললো কি কোষ পর্দা সিঙ্গেল লেয়ার লিপিড দ্বারা তৈরি। সিঙ্গেল লেয়ার লিপিড দ্বারা তৈরি থাকে। ফার্স্ট 1902 ওভারটন বললো একটা সিঙ্গেল লেয়ার লিপিড দিয়ে তোমার কোষ পর্দা তৈরি থাকে। পরের দিকে গটার অ্যান্ড গ্র্যান্ডেল 1926 বললো না, কোষ পর্দা হচ্ছে দুটো লেয়ার থাকে, একটা প্রোটিনের লেয়ার, একটা লিপিডের লেয়ার থাকে। তারপরে 1935 খ্রিস্টাব্দে ড্যানিয়েল লি, 1940 খ্রিস্টাব্দে স্কিড প্রপোজ ট্রিপল লেয়ার মেড বাই প্রোটিন লিপিড, মানে বাইরের দিকে তোমার থাকছে কি প্রোটিন থাকছে আর লিপিড লেয়ার থাকছে। ড্যানিয়েল লি বললো কি না, এখানে তোমার ট্রিপল লেয়ার থাকছে, প্রোটিন, লিপিড এবং প্রোটিন, ভিতরের দিকে দুটো ফসফোলিপিড এবং ফসফোলিপিড থাকছে, আর হচ্ছে কি প্রোটিনের লেয়ার থাকছে। এরপর ড্যানিয়েল লি এবং ড্যাভসন 1934 খ্রিস্টাব্দ, 52 খ্রিস্টাব্দ, 70 খ্রিস্টাব্দ প্রপোজ করে টু লিপিড লেয়ার covered with two protein layer. Danieli and Davison. The Davison and Danieli, this is called sandwich model. Okay, the বাইরে প্রোটিন লেয়ার, ভিতরে প্রোটিন লেয়ার, আর মধ্যখানে তোমার ফসফোলিপিড বাইলেয়ার যে তৈরি থাকে। এরপর রবার্টসন বললো কি না, এটা হচ্ছে ইউনিট মেমব্রেন লেয়ার, অর্থাৎ পিএলপি লেয়ারের কথা উল্লেখ করো। প্রোটিন লিপিড আবার প্রোটিন, এই ট্রিপল লেয়ারের কথা বলেছিল কে? রবার্টসন, যাকে ইউনিট মেমব্রেন মডেল বলা হয়ে থাকে। এরপরে সিঙ্গার অ্যান্ড নিকলসন 1972 খ্রিস্টাব্দে প্রপোজ করে কি মোস্ট অ্যাকসেপ্টেড ফ্লুইড মোজাইক মডেল। এই মোজাইক মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যেখানে লিপিড বাইলের মধ্যখানে রয়েছে এবং বাইরের দিকে তোমার থাকছে কি কিছু মানে পেরিফেরাল প্রোটিন থাকছে, কিছু ইন্টিগ্রাল প্রোটিন থাকছে, এবং বাইরের দিকে কিছু গ্লাইকোলিপিড যেটা হচ্ছে রিসেপ্টর হিসেবে কাজ করছে, এবং মেমব্রেন রিজিডিটি ধরে রাখার জন্য ওর মধ্যে কোলেস্ট্রল থাকছে। তাহলে এখানে কী তৈরি? এর হচ্ছে লিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, এবং মধ্যে কিছু থাকে প্রোটিন স্ট্রাকচার থাকছে। প্রোটিনগুলো আবার তোমার হচ্ছে বাইরের দিকে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রান্তীয় প্রোটিন থাকছে, ভিতরের দিকে তোমার ইন্টিগ্রাল প্রোটিন থাকছে, আর কি থাকছে? কোলেস্ট্রল থাকছে, বাইরের দিকে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন অবস্থান করছে। চলো এখানে ডিটেল স্ট্রাকচার অফ তোমার এই প্লাজমা মেমব্রেন by Singer and Nicholson. Later, biochemical investigation clearly revealed that the cell membrane also possesses protein and carbohydrate. The ratio of protein and lipid varies considerably in different cell types. তো বিভিন্ন সেল মধ্যে এর পার্থক্য রয়েছে, কতটা লিপিড থাকবে, কতটা প্রোটিন, কতটা কার্বোহাইড্রেট থাকবে। তবে আমাদের এরিথ্রোসাইট সেলে 52% প্রোটিন থাকলো এবং 40% লিপিড থাকলো। Depending on the ease of extraction, membrane protein can be classified into integral and peripheral protein. তাহলে
আমাদের যে প্রোটিনগুলো থাকে এখানে কোষ পর্দার মধ্যে, এগুলো হচ্ছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, আর কিছু কিছু থাকে বাইরের দিকে পেরিফেরাল মেমব্রেন প্রোটিন। এবার এই ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনকে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন বা এটাকে ট্রান্সমেমব্রেন প্রোটিন বলা হয়ে থাকে। ট্রান্সমেমব্রেন প্রোটিনও বলা হয়ে থাকে, ট্রান্সমেমব্রেন প্রোটিন বলা হয়ে থাকে বা টানেল প্রোটিনও বলা হয়। আরেকটা নাম হচ্ছে টানেল প্রোটিন। এই প্রোটিনগুলো আসলে যে হাইড্রোফোবিক পার্টটা সেটা ভিতরের দিকে ঢুকে থাকে, আর হাইড্রোফিলিক পার্টটা বাইরের দিকে থাকে। কিছু আবার পেরিফেরাল প্রোটিন, বাইরের লেয়ার, বাইরের ফসফোলিপিড লেয়ারে কিছু পেরিফেরাল প্রোটিন থাকে, আবার পেরিফেরাল লেয়ার কিছু, ভিতরের লেয়ারে কোষ পর্দার লেয়ারে কিন্তু কিছু প্রোটিন অবস্থান করেন। এবার হচ্ছে কি, আবার এই লিপিড অবস্থান করে। এই প্রোটিনকে আমরা 5টি ভাগে ভাগ করি। এই প্লাজমা পর্দায় যে প্রোটিন থাকে সেই প্রোটিনকে আমরা 5টি প্রথম ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন, যেগুলো তোমার গঠন তৈরি করে, স্ট্রাকচারাল প্রোটিন। 2 নম্বর হচ্ছে কি প্রোটিন, তারপর হচ্ছে চ্যানেল প্রোটিন, যেগুলো কোনো কিছু ট্রান্সপোর্টের জন্য চ্যানেল তৈরি করে, চ্যানেল প্রোটিন। কিছু কিছু ক্ষেত্রে আবার ক্যারিয়ার প্রোটিন থাকে, বাহক প্রোটিন, যেগুলো ট্রান্সপোর্টেশনে হেল্প করছে। আবার থাকছে তোমার রিসেপ্টর প্রোটিন, যেগুলো গ্রাহক হিসেবে কাজ করছে, রিসেপ্টর প্রোটিন। আর কিছু থাকছে এনজাইমেটিক প্রোটিন, ক্লিয়ার? আবার তোমার এখানে এই যে আমাদের ফ্লুইড মোজাইক মডেল, যেটা সিঙ্গার অ্যান্ড নিকলসন দিয়েছিল, 1972 খ্রিস্টাব্দে যে ফ্লুইড মোজাইক মডেল, এই মডেলটা দেখতে পারে এই যে প্রোটিনগুলো মনে হচ্ছে একটা হিমশৈলের মতো এটা ভেসে রয়েছে, যার কি রয়েছে হাইড্রোফোবিক পরগুলো ভিতরের দিকে এবং হাইড্রোফিলিক হেডগুলো বাইরের দিকে অবস্থান করে। এবং এর লিপিড স্তরে কি থাকে, এই যে লিপিড স্তর, এই যে ফসফোলিপিড বাইলেয়ার রয়েছে, এখানে থাকছে কোলেস্টেরল থাকছে, তারপর থাকছে ফসফোলিপিড এবং গ্লাইকোলিপিড এবং গ্যাংলিওসাইড, গ্লাইকোলিপিড অ্যান্ড গ্যাংলিওসাইড। এই লিপিডগুলো কি হচ্ছে, এই লিপিডগুলো অনেক সময় এরা পাশাপাশি এরা মুভ করতে পারে, স্থান পরিবর্তন করতে পারে, সেটাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ট্রান্সপোর্টের উপর নির্ভর করে এদের লিপিডগুলো কি করে নিজের অবস্থান পরিবর্তন করতে পারে, সেটাকে আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। আবার ট্রান্সপোর্টের জন্য প্রোটিনগুলো, এই যে প্রোটিনগুলো রয়েছে, এই প্রোটিনগুলো পাশাপাশি এক জায়গায় জমা হয়ে গিয়ে আবার একটা চ্যানেল প্রোটিন তৈরি করতে পারে, সেটাকে ক্যাপিং বলা হয়ে থাকে। টার্মগুলো মাথায় রাখবে। ফ্লিপফ্লপ হচ্ছে যখন লিপিডের যে লিপিডগুলো রয়েছে, লিপিডগুলো যখন ট্রান্সপোর্টের সুবিধার জন্য এক জায়গা থেকে আরেক স্থান পরিবর্তন করছে, সেটা একটা এই লেয়ার থেকে এই লেয়ার হতে পারে এরকমভাবে, বা সিঙ্গেল লেয়ারের মধ্যে ওরা যখন ট্রান্সপোর্ট করবে সেটাকে ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট বলা হয়। আবার যখন কী হয়, ট্রান্সপোর্টের সুবিধার জন্য তোমার এই ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনগুলো পরস্পরের সঙ্গে এক জায়গায় জমা হবে এবং একটা চ্যানেল তৈরি করবে, তখন সেটাকে আমরা ক্যাপিং বলে থাকি। কোষ পর্দার মধ্যে আমরা আগে দেখলাম যে 50% থাকছে প্রোটিন, সবচেয়ে বেশি কোন থাকছে, সবচেয়ে বেশি প্রোটিন পার্ট থাকছে। তারপর থাকছে লিপিড পার্ট, থাকছে কত, লিপিড পার্ট হচ্ছে 40%, এবং 1 to 2% হচ্ছে কি তোমার ক্ষুদ্র কার্বোহাইড্রেট নিয়ে প্রোটিন তৈরি হচ্ছে। এর আগে অনেক কিছু বললাম, এবার আরো ডিটেলসে বলি। অ্যান ইমপ্রুভ মডেল অফ স্ট্রাকচার অফ সেল মেমব্রেন প্রপার 1972 খ্রিস্টাব্দে
সিঙ্গার নিকলসন যেটা দিল সেটা ফ্লুইড মোজাইক মডেল। অ্যাকর্ডিং টু দিস দ্য কোয়াসি ফ্লুইড নেচার অফ ফ্লুইড লিপিড এনেবল লেটার মুভমেন্ট অফ প্রোটিন উইদিন দ্য ওভারঅল বায়োলেয়ার। লেটার এই যে মুভমেন্ট অফ প্রোটিনগুলো মুভ করে এবং এক জায়গায় জমা সেটা ক্যাপিং বললাম আমরা। এই যে ফসফোলিপিড বায়োলেয়ার এর মধ্যে যে লিপিড মলিকুলগুলো রয়েছে ওরা দেখতে এরকম ভালো থাকে। এখানে কি থাকছে, একটা হাইড্রোফিলিক হেড থাকছে, হাইড্রোফোবিক টেল থাকছে। এই হাইড্রোফোবিক টেলটা জল থেকে দূরে সরে গিয়ে ভিতরের দিকে প্রবেশ করছে বলে এরকম একটা গঠন তৈরি হচ্ছে। এই হাইড্রোফিলিক হেডে কি থাকছে, ফসফেট গ্রুপ থাকার জন্য এটা পোলার গ্রুপ। মানে তোমরা জলের মধ্যে এক ফোঁটা তেল ফেলো তখন কি হয়, আসলে এরকমভাবে একটা গঠন তৈরি হয়। দেখবে যে এই গোল একটা গঠন তৈরি হচ্ছে, কারণ জলের সঙ্গে তেল মিশ্রিত হয় না। আসলে কিরকম, আসলে এই গঠনটাকে বলে মাইসেলি। কীভাবে হচ্ছে, ওর হাইড্রোফোবিক যে হেডগুলো রয়েছে সেই হেডগুলো বাইরের দিকে থেকে যাচ্ছে, আর যেগুলো হাইড্রোফিলিক হেডগুলো বাইরের দিকে থাকছে আর হাইড্রোফোবিক টেলগুলো ভিতরের দিকে চলে আসছে বলে কি জলের মধ্যে তেল ফেললে এরকম একটা গঠন ধারণ করে। সেম একইভাবে এখানে কিন্তু কোনো বন্ডিং ফর্মেশন হয় না, শুধুমাত্র হাইড্রোফোবিক টেলগুলো জল থেকে দূরে সরে ভিতরের দিকে যাচ্ছে এবং হাইড্রোফিলিক যে হেডগুলো রয়েছে সেটা জল থেকে দূরে বাইরে চলে আসছে। আর যেগুলো প্রোটিন পোলার প্রোটিন রয়েছে তারা বাইরে দিয়ে পেরিফেরাল রিজিয়নে অবস্থান করছে, আর যেগুলো তোমার হাইড্রোফোবিক প্রোটিন তারা কি করছে, এই ফসফোলিপিড বায়োলেয়ার মধ্যখানে অবস্থান করছে। The fluid nature of membrane is also important for the point of view function like cell growth, formation of intercellular junction, tight junction, intercellular junction সম্পর্কে পরবর্তীতে আমরা আলোচনা করছি, সিক্রেশন, এন্ডোসাইটোস, সেল ডিভিশন, এগুলো এই পদ্ধতিগুলো আমরা ধীরে ধীরে আবিষ্কার করব, ডিটেলস আলোচনা করব। এবার ট্রান্সফার এর কাজ কি, মানে সেল মেমব্রেনের কাজ কি? মেন হচ্ছে তোমার ট্রান্সপোর্ট করা, কোনো ট্রান্সপোর্ট। এবার ট্রান্সপোর্ট জিনিসটা বিভিন্ন পদ্ধতি থাকে। One of the most important function of the plasma membrane is the transport of molecules across the, কারণ আমরা জানি কি এই যে লিপিড রয়েছে সেই লিপিডগুলো কি, এই যে লিপিড বায়োলেয়ার রয়েছে, বায়োলেয়ারটার প্রধান কাজ হচ্ছে সেমি পারমেবল, অর্ধভেদ্য, অর্থাৎ কোনো জিনিসকে ট্রান্সপোর্ট করবে, কোনো জিনিসকে ট্রান্সপোর্ট করবে না বা বিভিন্ন উপায়ে করবে। দ্য মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমেবল, মানে কোনো জিনিস সব জিনিসকে অ্যালাউ করবে না, কিছু জিনিসকে অ্যালাউ করবে, কিছু জিনিসকে আবার তখন বিভিন্ন চ্যানেল প্রোটিনের মাধ্যমে ট্রান্সপোর্ট করবে। টু সাম মলিকুলস প্রেজেন্ট অন দ্য আইদার সাইড অফ ইট, মেনি মলিকুলস ক্যান মুভ ব্রিফলি অ্যাক্রস দ্য মেমব্রেন উইদাউট এনি রিকোয়ারমেন্ট অফ এনার্জি অ্যান্ড দিস ইজ কল্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট কাদের ক্ষেত্রে হচ্ছে, বিশেষ করে সমস্ত হাইড্রোফোবিক যে মেটেরিয়ালগুলো রয়েছে বা হাইড্রোফোবিক স্মল ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলো তোমার কি হচ্ছে এই লিপিড বায়োলেয়ার দিয়ে চলে আসে। কারণ হাইড্রোফোবিকের মধ্যে দ্রবীভূত হয়, তাই এরা কি করছে ডাইরেক্ট, এদের জন্য তোমার ইন্ট্রাসাইটোপ্লাজমিক রিসেপ্টর রয়েছে, সাইটোপ্লাজমিক রিসেপ্টর। যে সমস্ত মলিকুলগুলো জল বিকর্ষী বা হাইড্রোফোবিক তারা সহজে সিম্পল ডিফিউশন প্রক্রিয়ায় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে যেতে পারে। আবার কিছু রয়েছে যেগুলো ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে যায়। প্যাসিভ ট্রান্সপোর্ট মানে কি, যে সিম্পল ডিফিউশন মানে প্যাসিভ ট্রান্সপোর্ট, যেখানে কোনো এনার্জি খরচ হয় না। নিউট্রাল সলিউটস move across the membrane by the process of simple diffusion কথা বলা হচ্ছে যেখানে নো এনার্জি, যেটা তোমরা হাইড্রোফোবিক, মানে একই রাসায়নিক বৈশিষ্ট্যগত বস্তুগুলো তোমার ডাইরেক্টলি ইন্ট্রাসাইটোপ্লাজমিক রিসেপ্টর গ্রাহকের মাধ্যমে চলে যাচ্ছে, কারণ এদের গ্রাহকগুলো কোথায় রয়েছে, তলায় রয়েছে। ফ্রম হাই কনসেন্ট্রেশন লো কনসেন্ট্রেশন, এটাকে আমরা বলি ডিফিউশন। ওয়াটার মে অলসো মুভ অ্যাক্রস দ্য মেমব্রেন ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন, এবং এই ডাইরেক্টলি ওয়াটার কিন্তু এই ডাইরেক্টলি এখান থেকে যাবে না, এটাতে যাবে না। কেন? ওয়াটার হচ্ছে হাইড্রোফিলিক আর লিপিড লেয়ার হচ্ছে হাইড্রোফোবিক, তাই ওয়াটার মলিকুলগুলো তোমার কি করবে, এরকম একটা চ্যানেল প্রোটিন বা পোরিন প্রোটিনের মাধ্যমে ওয়াটারগুলো কি করবে, এরকম একটা প্রোটিন তৈরি হবে, যেটার নাম হচ্ছে পোরিন প্রোটিন।
সে পোরিন প্রোটিনের মাধ্যমে ওয়াটার মুভমেন্ট করবে। মুভমেন্ট অফ ওয়াটার বাই ডিফিউশন ইজ কল্ড অসমোসিস। কারণ হচ্ছে যখন দুটো সলিউশনকে একটা অর্ধবৃত্ত পর্দার দুটো ভিন্ন ঘনত্বের সলিউশনকে অর্ধবৃত্ত পর্দার ভিতর করব, তখন জল মলিকুলটা লো কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশনের দিকে তোমার কি হবে, জল মলিকুলটা ট্রান্সপোর্ট করবে, জলটা শুধু, এটা বলে অসমোসিস। অ্যাজ আ পোলার মলিকুল ক্যান নট পাস থ্রু দ্য নন পোলার লিপিড লেয়ার, বলছে যেগুলো পোলার মলিকুল মানে যেগুলো জলাকর্ষী মলিকুল সেগুলো ডাইরেক্টলি তোমার এই লিপিড বাইলেয়ার দ্বারা ট্রান্সপোর্ট হয় না। দে রিকোয়ার ক্যারিয়ার প্রোটিন, তার কি হচ্ছে একটা সহায়ককারী প্রোটিন যারা যে ওই মলিকুলটাকে বহন করে নিয়ে যাবে, ক্যারিয়ার করে নিয়ে যাবে, যেগুলো তাকে ফ্যাসিলিটেড ডিফিউশন বলা হয়। অন মেমব্রেন ফ্যাসিলিটেট দেয়ার ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য মেমব্রেন, তারা কী করে ফ্যাসিলিটেট করছে কার মাধ্যমে, একটা চ্যানেল প্রোটিন, যে প্রোটিনটা কোনো একটা জিনিসকে তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ফ্যাসিলিটি দিচ্ছে বলে ফ্যাসিলিটেড ডিফিউশন। এটা যাচ্ছে কীভাবে, এটা অ্যাগেনস্ট কনসেন্ট্রেশনের, যখনই অসমোসিস চলছিলাম তখন সেটা হচ্ছে কি অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এ ফিউ আয়ন মলিকুল ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য মেমব্রেন অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন, মানে এখানে তো কনসেন্ট্রেশন কম রয়েছে, এখানে কনসেন্ট্রেশন বেশি রয়েছে, তাহলে কম থেকে বেশির দিকে আসতে গেলে তো কম থেকে যখন বেশির দিকে আসবে তখন সেটা হচ্ছে অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যেটা তোমার হচ্ছে কি এনার্জি খরচের মাধ্যমে হবে। তো ট্রান্সপোর্টটা দুরকমভাবে হয়, একটা ডিফিউশন পদ্ধতির মাধ্যমে, একটা অসমোসিস মানে ব্যাপন অভিস্রবণ। ব্যাপন যেটা হয় সেটা হচ্ছে কোনো এনার্জি খরচ হবে না, সেটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাবে। তো যেহেতু এটা লিপিড লেয়ার, তাই লিপিড মলিকুল যেগুলো অর্থাৎ যেগুলো হাইড্রোফোবিক মলিকুল সেগুলো কী করছে, সিম্পলি ডাইরেক্টলি ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিন্তু যে সমস্ত মলিকুলগুলো তোমার হচ্ছে হাইড্রোফিলিক বা লার্জ মলিকুল, তার ফেসিলে কোনো একটা ক্যারিয়ার প্রোটিনের সাহায্যে তোমার ট্রান্সপোর্ট হবে। কিন্তু এই ডিফিউশন প্রসেস যেটা হবে সেটা হবে অ্যালং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে এটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাবে। কিন্তু যখন আমরা অসমোসিসের ক্ষেত্রে যখন লার্জ অ্যান্ড চার্জ মলিকুল যখন ট্রান্সপোর্ট হবে তখন সে মলিকুলগুলো যাবে কোথায়, অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন তোমার লো কনসেন্ট্রেশন থেকে যখন হাই কনসেন্ট্রেশনের দিকে যাবে তখন সেটাকে অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলে, এবং সেখানে এটিপি খরচ করবে বলে তাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হয়ে থাকে। যেমন সোডিয়াম পটাশিয়াম ATPH, Na+K+ ATPH হচ্ছে একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টারের এক্সাম্পল। এবার কিছু স্পেশাল স্ট্রাকচার অফ সেল মেমব্রেন কিছু ফাংশন যেগুলো আমরা বলবো। এটা কোষ পর্দার কাজ কি, কোষ পর্দা ব্যাপন হলো, অভিস্রবণ হলো, ট্রান্সপোর্ট, সিগন্যাল ট্রান্সডাকশন করা। কোষ পর্দার কিছু কাজ হচ্ছে সিগন্যাল মানে কি, কোষের বিভিন্ন রকম কাজ করার জন্য কোষে কিছু সিগন্যাল যায়, সেই সিগন্যালগুলো করার জন্য তুমি এই সিগন্যালগুলো কোষের মধ্যে পাঠানো বা কোষ থেকে কোনো সিগন্যাল বাইরে পাঠানোর জন্য এই কাজগুলো হয়ে থাকে। এবার কি হচ্ছে দেখো, আরও ফাংশন কি, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস। এন্ডো মানে ভিতরের দিকে, সাইটোসিস মানে কোর, অর্থাৎ কোনো কিছু যখন কোষের ভিতরের দিকে প্রবেশ করবে তখন একটা ভেসিকেল ফর্মেশন হবে এবং সেই ভেসিকেল হিসেবে তোমার ট্রান্সপোর্টটা হবে, সেটাকে এন্ডোসাইটোসিস আমরা বলে থাকি। দেখো, এন্ডোসাইটোসিস ইজ দ্য প্রসেস অফ ক্যাপচারিং substance from outside the cell by engulfing it with the cell membrane। তাহলে সেল মেমব্রেনের মাধ্যমে যখন বাইরের কোনো মলিকুলকে ভিতরের দিকে প্রবেশ করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে এন্ডোসাইটোসিস। এর ফলে কোষ পর্দাটা ভাঁজ হয়ে গিয়ে একটা ভেসিকেল ফর্মেশন করছে, ভেসিকেল অর
স্যাক লাইক স্ট্রাকচার ফরমেশন করছে। দেয়ার আর টু কাইন্ড অফ এই এন্ডোসাইটোসিস রয়েছে, একটা ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। অর্থাৎ যখন যে এন্ডোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে তোমার সলিড জাতীয় খাদ্যবস্তু গ্রহণ করবে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর যখন তোমার হচ্ছে কি পিনোসাইটোসিস, যখন লিকুইড সেলুলার এটাকে সেলুলার ড্রিঙ্কিং বলা হয়। তাহলে ফ্যাগোসাইটোসিস হচ্ছে সেলুলার ইটিং, যখন সলিড খাদ্যবস্তু খাচ্ছে, আর পিনোসাইটোসিস হচ্ছে সেলুলার ড্রিঙ্কিং, যখন লিকুইড জাতীয় খাদ্যবস্তুকে এরকমভাবে তোমার নিজের মধ্যে প্রবেশ করবে তখন সেটাকে বলছি আমরা কি পিনোসাইটোসিস বলা। এবার এক্সোসাইটোসিস, এবার কোষ কী করলো, তার কোষের মধ্যে তৈরি কোনো জিনিস বা রেশন বস্তু যাই হোক না কেন সেটাকে কোষ থেকে বাইরের দিকে ট্রান্সপোর্ট করবে, তখন এই ভেসিকেলটা কোষ পর্দার সঙ্গে মিলে যাবে এবং সেই পার্টিকেলগুলো বাইরে দিয়ে বেরিয়ে যাবে। এটা বলে এক্সোসাইটোসিস পদ্ধতি। এক্সোসাইটোসিস অকার হোয়েন এ সেল প্রডিউস সাবস্টেন্স ফর এক্সপোর্ট, কোনো একটা প্রোটিন তৈরি করলো, বা হোয়েন দ্য সেল গেটিং রিড অফ ওয়েস্ট টক্সিন তৈরি করলো, তখন সেখানে এক্সোসাইটোসিস ঘটবে। এবার এটা কীভাবে ঘটে দেখো, এন্ডোসাইট এক্সোসাইটোসিস। ধরে না কোনো একটা ব্যাকটেরিয়া কোষের পাশাপাশি আসলো, আসার পরে সে ব্যাকটেরিয়াটা কী করলো, কোষ পর্দার মধ্যে এনগাল্ফ হচ্ছে। দেখো কীভাবে ওটা কোষ পর্দাটা ভেসিকেল ফর্মেশন করছে, বলে ফ্যাগোসাইটিক একটা ভেসিকেল ফর্মেশন করলো। এবার কোষের মধ্যে কী রয়েছে, লাইসোজাইম রয়েছে। লাইসোজাইমে কী রয়েছে, লাইসোজোম রয়েছে। লাইসোজোমের মধ্যে 56 টাইপের হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে। সেই এনজাইমগুলো তোমার সেই কোষের মধ্যে যে ভেসিকেলটা তৈরি হয়েছে সেই ভেসিকেলের সঙ্গে অ্যাটাচ হলো। অ্যাটাচ হওয়ার পরে সেই ভেসিকেল যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াকে ডাইজেস্ট করে দিল। ডাইজেস্ট করার পরে সে ওয়েস্ট প্রোডাক্টটাকে তোমার কী করলো, আবার এক্সোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে বাইরে বের করে দিলে। এই পুরো পদ্ধতিকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। এইভাবে আমাদের কোষের বিভিন্ন রোগ জীবাণুকে মেরে ফেলে এই পিনোসাইটোসিস এন্ড ফ্যাগোসাইটোসিস। তারপরে ডায়াবেটিস। ডায়াবেটিস হচ্ছে আমাদের ধরনের একটা রক্তবাহ। ইজ দ্য প্রসেস হোয়ার হোয়াইট ব্লাড সেল or leukocyte moves from the bloodstream into surrounding tissue by squeezing through the walls of the capillaries. ধরুন এখানে একটা ব্যাকটেরিয়া এসছে, কোনো একটা ব্যাকটেরিয়া এসছে, সেই ব্যাকটেরিয়াটাকে মারতে হবে। তো লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা কোথায় রয়েছে, কোষ মানে আমাদের রক্তবাহের মধ্যে রয়েছে। তাহলে সে পাশে যে কোষটাকে মারার জন্য, পাশে যে ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য কী করবে, তারা কোষ ব্লাড ভেসেল থেকে বাইরে বেরিয়ে আসবে। কিসের মাধ্যমে, স্কুইজিং পদ্ধতির মাধ্যমে। সেটাকে আমরা বলছি কি ডায়াবেটিস। দিস ইজ এ ক্রুশিয়াল পার্ট অফ দ্য বডি ইমিউন রেসপন্স অ্যালোয়িং লিউকোসাইট টু রিচ সাইট অফ ইনফেকশন অর ইনজুরি। তাহলে ইনফেকশনকে রক্তবাহের বাইরের দিকে ইনফেকশন মারার জন্য যখন লোহিত রক্তকণিকা বা তোমার লোহিত রক্তকণিকায় শ্বেত রক্তকণিকা যখন বাইরের দিকে বেরিয়ে আসবে তখন সেটাকে বলতে হচ্ছে ডায়াবেটিস। এরপর আমরা ইন্টারসেলুলার জাংশন। ইন্টারসেলুলার দুটো কোষের মধ্যবর্তী অংশে কি কি জাংশন থাকে বা দুটো সেল ধরে রাখছে, কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, এটা আমরা দেখব। সেল ক্যান অলসো কমিউনিকেট উইথ ইচ আদার ভায়া কন্ট্যাক্ট। তাহলে এখানে সেল 1 রয়েছে, সেল 2 রয়েছে, তারা পরস্পরের সঙ্গে কন্ট্যাক্ট করছে কার মাধ্যমে, ইন্টারসেলুলার জাংশনের মাধ্যমে। আমাদের কী রয়েছে, টাইট জাংশন রয়েছে, অ্যাডহেরেন্স জাংশন রয়েছে, ডেসমোজোম রয়েছে, গ্যাপজোম জাংশন রয়েছে, ডেসমোজোম রয়েছে। তো প্রথম হচ্ছে প্লাজমোডেসমাটা। তো প্লাজমোডেসমাটা মানে হচ্ছে যখন এটা হচ্ছে কোষ সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন সাইটোপ্লাজম। দেখো যখন তোমার দুটো পাশাপাশি অবস্থিত কোষের মধ্যে যে সাইটোপ্লাজমের যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটাকে বলা হচ্ছে প্লাজমাডেসমাটা। প্লাজমাডেসমাটা হচ্ছে কি, এখানে দু রকমের ট্রান্সপোর্ট হয়। একটা সেল ওয়াল এবং সেল মেমব্রেনের মধ্য দিয়ে যখন কোনো ট্রান্সপোর্ট হচ্ছে তখন সেটাকে সিমপ্লাস্টিক মুভমেন্ট বলা হয়ে থাকে। আবার যখন সাইটোপ্লাজমের মধ্য দিয়ে মুভমেন্টটা হবে, সাইটোপ্লাজমের মধ্যে মুভমেন্ট হবে তখন থাকে যখন সেল ওয়াল এবং সেল মেমব্রেনের মধ্য দিয়ে কোনো কিছু ট্রান্সপোর্ট হবে একটা কোষ থেকে আরেকটা কোষে, সেটাকে সিমপ্লাস্ট মুভমেন্ট বলা হয়, অ্যাপোপ্লাস্ট মুভমেন্ট বলা হয়। কিন্তু যখন সাইটোপ্লাজম হবে
তখন সেটা হচ্ছে সিম্প্লাস্টিক মুভমেন্ট বলা হয়ে থাকে। তাহলে প্লাজমা ডেসমাটা হচ্ছে কি যে দুটো পাশাপাশি অবস্থা সেলের মধ্যে কমিউনিকেশন। প্ল্যান্ট ট্রান্সফার ওয়াটার অ্যান্ড আদার সোয়েল নিউট্রিয়েন্ট ফ্রম ইটস রুট থ্রু স্টেম অ্যান্ড ইটস লিভ। Such transfer is vascular tissue. This also exists structural modification called plasma-desmata. প্লাজমা-ডেসমাটা হচ্ছে একটা চ্যানেল যার মাধ্যমে জলে দ্রবীভূত খনিজ লবণ অন্য সবকিছু একটা কোষ থেকে আরেকটা কোষে যাবে। 2 নম্বর হচ্ছে টাইট জাংশন। এই দেখো এখানে টাইট জাংশন দেখতে পাচ্ছ। তো টাইট জাংশনকে আমরা বলছি আবার কি, টাইট জাংশনকে আবার জনুলা অক্লুডেন্স বলা হয়ে থাকে। জনুলা অক্লুডেন্স বলা হয়ে থাকে। এক্ষেত্রে পাশাপাশি দুটি কোষ এর কোষ পর ধারাবাহিক কয়েকটি স্থানে একত্রিত। দেখো এখানে এই অনেকগুলো জায়গাতে একত্রিত হয়ে গেছে। এটা কি হচ্ছে এখন এ টাইট জাংশন ইজ এ ওয়াটার টাইট সিল। তাহলে এখানে ওয়াটার টাইট সিল বিটুইন টু অ্যাডজেসেন্ট অ্যানিমাল সেল। দ্য সেল আর হেল্ড টাইটলি against each other by protein, predominantly two protein, claudins and occludins. Claudins and occludin. এখানে দুটো ধরনের প্রোটিন থাকলো, একটা ক্লডিন অক্লুডিন। এই দুটো প্রোটিন দ্বারা কোষ পর্দা মানে পাশাপাশি স্থানে পরস্পরের সঙ্গে যুক্ত হয়, যেটা ওয়াটার লিকিং প্রসেস থেকে বাইরে। এর কাজকে প্রিভেন্ট ম্যাটেরিয়াল ফ্রম লিকিং বিটুইন দ্য সেল। তাহলে দুটো সেলের মধ্যবর্তী স্থানে যে জিনিসগুলো লিকেজ না হয়ে যায়, এটাই প্রথম কাজ। এটা কোথায় পাওয়া যাচ্ছে? এপিথেলিয়াল টিস্যু দ্যাট লাইন্স ইন্টারনাল অর্গান অ্যান্ড ক্যাভিটিস অ্যান্ড কম্প্রাইজ মোস্ট অফ দ্য স্কিন। ফর এক্সাম্পল, টাইট জাংশন অফ দ্য এপিথেলিয়াল সেল লাইনিং অ্যান্ড ইউরিনারি ব্লাডার প্রিভেন্ট ইউরিন ফ্রম লিকিং আউট ইন্টু দ্য এক্সট্রাসেলুলার স্পেস। যেমন ইউরিনারি ব্লাডারের মধ্যে এই টাইট জাংশন থাকার ফলে ইউরিনারি ব্লাডার থেকে ইউরিনগুলো বাইরে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে কী হয়, সেটা ছড়িয়ে পড়ে না। এরপরে গ্যাপ জাংশন। তো প্ল্যান্ট সেলে যেমন তোমার প্লাজমা ডেসমাটা পেলে, তেমনি অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিছু গ্যাপ জাংশন পাওয়া যাবে। বলছে গ্যাপ জাংশন ইন অ্যানিমাল সেলস আর লাইক প্লাজমা ডেসমাটা। দুটি পার্শ্ববর্তী কোষের মধ্যে যে ছিদ্রের মতো অংশ দেখতে পাওয়া যাচ্ছে তাকে বলছি আমরা গ্যাপ জাংশন। এর কাজ কি? ট্রান্সপোর্ট অফ আয়ন্স, nutrient and other substance that enable cell to communicate. Structure of gap junction is plasmatic differ. Gap junction develop when set of 6 protein called connexin. এখানে 6টা 1 2 3 4 5 6 এই 6খানা প্রোটিন পরপর অবস্থান করে একটা প্লাজমা ডেসমাটা শুরু হবে বা তৈরি হবে। এবার এগুলো এই 6টা প্রোটিনকে বলা হচ্ছে কনেক্সিন প্রোটিন বলা হয়ে থাকে। When the pore downut holes on the pore or downut holes of connexin in adjacent animal cells align, a channel between two cells form. Gap junctions are particularly important in cardiac muscle. অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডে যে পেশি রয়েছে সেই পেশির ক্ষেত্রে গ্যাপ জাংশনটা বেশি ইম্পর্টেন্ট। The electric signal from muscle to contract passes efficiently through gap junction. ইলেকট্রিক সিগন্যালটা কিন্তু এই গ্যাপ জাংশনের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। যে দেখো একটা গ্যাপ জাংশনের চ্যানেল, যেটা আমাদের কানেকশন প্রোটিন দ্বারা তৈরি থাকলো। এবার ডেসমোজোম হচ্ছে, দেখো এখানে ডেসমো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেরাটিন ফিলামেন্ট, ডেসমোগ্লিন, ডেসমোকোলিন অ্যান্ড ডেসমোপ্ল্যাকিন প্রোটিন দ্বারা তৈরি থাকছে। Also found only in animal cells. The ডেসমোজোমটাও কিন্তু শুধুমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। Which act like spot weld between adjacent epithelial cell. আবরণী কলার পাশাপাশি দুটো আবরণী কলার মধ্যে ওয়েল্ডিং করার জন্য, বাঁধার জন্য এটা তৈরি হচ্ছে। এটা কি ক্যাডহেরিন প্রোটিন ইজ দ্য প্লাজমা মেমব্রেন কানেক্ট টু ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে এর মাধ্যমে কি হচ্ছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্টগুলো কোষের একটা কোষের যে ফাইটোপ্লাজম হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টগুলো মানে এর সঙ্গে কোষ পর্দার সঙ্গে যুক্ত থাকে ক্যাডহেরিন প্রোটিন দ্বারা। ক্যাডহেরিন জয়েন টু অ্যাডজেসেন্ট সেল টুগেদার মেনটেন দ্য সেল অফ সিট লাইক স্ট্রাকচার।
তাহলে কি করে ক্যাডহেরিন হলো কি ক্যাডহেরিন আর জয়েন্ট টু অ্যাডজেসেন্ট দ্য ক্যাডহেরিন জয়েন টু অ্যাডজেসেন্ট সেলস টুগেদার and maintain the cells a seed-like formation in organism tissue that stretch like skin, heart, muscle. মানে এই ডেসমোজোমের মাধ্যমে আমাদের স্কিনটা যে মাসেলের সঙ্গে যুক্ত রয়েছে, কার দ্বারা যুক্ত রয়েছে? এই সমস্ত ডেসমোজোম টাইপের মানে জয়েন্টের মাধ্যমে। This illustration shows two cells fused together by a desmosome. Cadherin extends from each cell and join the two cell. এখানকার সাইটোপ্লাজম অবস্থিত সাইটোস্কেলিটন, এর সাইটোস্কেলিটন পরস্পরের সঙ্গে সেল মেমব্রেনের সঙ্গে থাকছে। আবার এই দুটো সেল মেমব্রেন পরস্পরের সঙ্গে এই ডেসমোগ্লিন এবং ডেসমোকোলিন হলো। তো এটা হয়ে গেল আমাদের ডেসমোজোম। টাইট জাংশন হলো। আবার অ্যাডহেরেন্স মানে পাশাপাশি। এগুলো হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কোষ রয়েছে, অ্যানিমাল সেলের যে সমস্ত কোষগুলো রয়েছে, এমন ধরনের অ্যামিনো স্কিন রয়েছে, স্কিনটা বাইরের দিকে রয়েছে, কিন্তু স্কিনটা বাইরে ছড়ে চলে আসে না। কেন আসে না? স্কিনটা মাসেল, ভিতরে যে মাসেল পেশির সঙ্গে এই অ্যাডহেরেন্স, ডেসমোজোম, টাইট জাংশন এগুলোর মাধ্যমে যুক্ত থাকে। এবং পাশাপাশি অবস্থা এর মানে কোষগুলোর মধ্যে সংযুক্তকরণ হয় গ্যাপ জাংশনের মাধ্যমে। এই দেখো, এটা ধরনের একদিকে কোষের সাইটোপ্লাজম, এটা একদিকে কোষের সাইটোপ্লাজম। তাহলে এটা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা থেকে সাইটোপ্লাজম পর্যন্ত সাইটোস্কেলেটনগুলো বিস্তৃত হয়ে আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বা সাইটোস্কেলেটনগুলো, এগুলো সাইটোপ্লাজমের সঙ্গে কোষ পর্দা ধরে রাখছে, এটা সাইটোপ্লাজমের সঙ্গে কোষ পর্দা ধরে রাখছে, এবং মধ্যখানে দুটো পরে তখন হলো। তারপর হচ্ছে এই পর্যন্ত আমাদের প্লাজমা পর্দা শেষ হল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।